আমাকে ইনস্টাগ্রামে পিং করে, কিন্তু সেটা মানে বলেনি যে করবে, বা ওখান থেকেও আমি কোনো ক্লু পাইনি যে করবে। কিন্তু আমি দেখছিলাম যে মানে বোঝা যায় না, একটা মেয়েরা বুঝতে পারে যে দেখছে দেখছে। প্রথম বাড়িতে জানানো, কারণ প্রথম তোমাদের গোয়া ট্রিপ, তো বাড়িতে তো কনভিন্স করাতে হয়েছিল, সেটা কিভাবে হলো? দুজনকে একখানা গান সব থেকে বেশি কানেক্ট করে, কোন গানটা? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall এবার সামনে আমরা বারবার শুনছি যে বিয়ের দিন এগিয়ে আসে, বিয়ের দিন এগিয়ে আসে। বিয়ের কোনো প্ল্যানিং কি আদৌ করা শুরু করেছো এখন অব্দি? না মনে হয়েছে ঠিক আছে পরের বছরটা আসুক, তারপরেও আসার পরে দেখি? to the city streets. We began to feel the fire. এমন একজন যে দেখেই ভালো লেগে যাওয়ার মতো, আমি জানি অনেকেই হয়তো লেগেছে, বাট আমার ভালো লাগাটা হয়তো আলাদা অন্যদের থেকে, সেটাই আমি মনে করব। Take us higher. The night's young. I really love you and I hope this love will only grow. তো সবার সামনে একবার বললাম যে আমি তোমার কতটা ভালোবাসি। আগে নয় হাঁটুকে নাই প্রপোজ করলাম, বাট আশা করছি তুমি মনের ভাবনাটা বুঝতে পারছো। এটা কি পর্দায় যাকে আমরা শুধুই দুষ্টুমি করতে দেখি, আজকে তার মিষ্টি মানুষটার সঙ্গে আড্ডা দিতে বসেছি। তো তনয়া, যদি তুমি একটু নিজেই পরিচয় করিয়ে বলে দাও আজকে কি কারণে আমরা এসেছি। তো বেসিক্যালি আমি খুবই প্রাইভেট একজন মানুষ, সব কিছু প্রাইভেট রাখতেই পছন্দ করি, আনটিল আনলেস ইট ইজ ফিক্সড। তো আমি পরিচয় করিয়ে দেবো সুচেতকের সাথে। ও আমার ফিয়ান্সে, এবং খুব শিগগিরই হয়তো আমরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছি। কবে বসবো সেটা এখনই আমি ডিসক্লোজ করছি না, কিন্তু খুবই শিগগিরই হবে, এবং সেটা অফকোর্স আমরা জানাবো যখন হবে তখন। কিন্তু খুবই হবে হবে খুবই তাড়াতাড়ি হবে। তো সুজাতা, একটু একটু শুনি কিভাবে ওর সঙ্গে পরিচয় এবং প্রথম ইমপ্রেশন কি ছিল? মেয়ে আমাদের নায়িকা বলে কথা, অভিনেত্রী। হ্যাঁ, মানে প্রথম আলাপ হয়েছিল ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, একটা কমন পার্টি ছিল, মানে আমিও চেনা আমার চেনা লোক ছিল, তনয়ের চেনা লোক ছিল, তো ওখানে আলাপ হয়েছিল তখন ফার্স্ট তনয়ের সাথে। আর আমি যেহেতু এখানে থাকি না, আমি কানাডায় থাকি, তো প্রথম আলাপ হওয়ার যেদিন হলো তার 5 দিন পরেই আমার ফ্লাইট ব্যাক টু কানাডা ছিল। তো ভাবলাম যে দেখে কথা বলে, দেখে তো না ভালো লাগার কিছু নেই, আর আর জানিও যে ও কোন প্রফেশনের সাথে জড়িত, তো ওটা তো প্রথমে একটা হেজিটেশন ছিল যে কথা বলবো, যদি না বলে তাহলে কি হবে। আর তারপরে ভাবলাম যে না, বলেই দেখি, কারণ অনেক সময় এরকম করে যদি ভয়ে ভয়ে কিছু না বলা হয় তাহলে না বলাই থেকে যায়, তো সেটা বলেই ফেললাম, তারপরে যা হবে দেখা যাবে সেরকম একটা ভাব নিয়ে। তো 5 দিন পর পর আমরা ডেটে বেরোই। তখন ডেট বলা গেলেও বলা যেতে পারে নাকি? বলা গেলেও বলা যেতে পারে। অ্যাকচুয়ালি আমরা মানে ফার্স্ট যেদিনকে আমাদের বললাম যেরকম ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের বাড়িতে আর কি দেখা হয়েছিল ফার্স্ট, তো তারপর ও আমাকে ইনস্টাগ্রামে পিং করে, কিন্তু সেটা মানে বলেনি যে করবে, বা ওখান থেকেও আমি কোনো ক্লু পাইনি যে করবে। কিন্তু আমি দেখছিলাম যে মানে বোঝা যায় না, একটা মেয়েরা বুঝতে পারে যে দেখছে দেখছে। তো আমি একটা কিউরিয়াস, এতটা ওরকম করে নিশ্চয়ই দেখিনি আমি, তাহলে মনে হয় রেসপন্স পেতাম না। আমি বুঝলাম কি করে, বাট হ্যাঁ ও কি করে মানে সেন্স করে আমি বলছি এমন, মানে এরকম করে না 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 ক্রিপিলি তাকিয়েছিলাম না নিশ্চয়ই, সেটাই বলছি আর কি। ক্রিপিলি না। তো তারপর আমি চেক করি, তখন ও আমাকে একটা পিং করেছিল যে হাই হ্যালো কেমন আছো। হ্যাঁ, মানে বলেছিলাম যে একদিন যদি দেখা করা যায়, এবার একদিনটা যে 5 দিন হয়ে যাবে সেটা আমারও এক্সপেকটেশন ছিল, বা আমি অ্যান্টিসিপেট করিনি যে পর 5 দিন দেখা করতে পারবো। মানে ইচ্ছার থেকেও যে ওর টাইম, জানি যে সারাদিনই প্রত্যেক দিনই শুটিং ছিল, তো এটা থেকে আমি একটা বলা যেতে পারে একটা সেন্স পেয়েছিলাম যে এত যে ব্যস্ত তারপরেও যে আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা হলেও যে সময় দিচ্ছে, সেটা থেকে আমি সেন্স করেছিলাম যে আচ্ছা ভালো না লাগলেও
মানে ইচ্ছা আছে যে কুছ তো হয় যে দেখা করতে চাইছে, তো তার জন্য আর কি ওটা ভালো লেগেছিল। তারপর থেকে তো লং ডিস্টেন্স শুরু হয় আমাদের ওর পর তো থেকে। তনে তোমার কেন ওকে ভালো লেগেছিল? আমার কেন ভালো লেগেছিল, এটার প্রথম কারণই হচ্ছে ওর ডিসেন্সি। ও ভীষণই ডিসেন্ট একজন মানুষ। যেভাবে ও কথা বলে, যেরকম ওর অ্যাপ্রোচ, যেরকমভাবে ও লোকের সাথে মেশে, সেটা আমাকে ফার্স্ট অ্যাট্রাক্ট করেছিল যে আমি ও মানে এই মানুষটার সাথে আমি দেখা করতেই পারি, তার সাথে একবার দেখা করে দেখতেই পারি যে কীরকম। তার সাথে অ্যাটলিস্ট, হ্যাঁ তখন হয়তো এই ধারণা ছিল না যে আমরা একটা সম্পর্কে যাব বা কিছু, কিন্তু আমরা বন্ধু তো হতেই পারি, এটা আমার প্রথম থট ছিল। যেরকম মানুষের সাথে কানেক্টেড থাকাই যায়। তারপর প্রথম এই থট প্রসেস থেকেই আমি দেখা করতে যাই, মানে আমরা ফার্স্ট গেছিলাম এলএমএনও কিউতে গেছিলাম, এলএমএন কিউতে। হ্যাঁ এলএমএন কিউতে গেছিলাম না? হ্যাঁ এলেভেনে কিউতেই গেছিলাম। তো সেখানে যাই, তারপর বাড়িতে চলে আসি। ও হয়তো ভেবেছিল লেটস সি কি হয়, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু আমার আরেকটা জিনিসও খুব আমার ভালো লেগেছিল, যে ও যে যখন দেখা করতে এসেছিলো, ওর জেস্চার যেরকম ছিল, খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিল উইথ আ লাভলি ওয়াইন, সেটা আমার খুব খুব ইমপ্রেসিভ লেগেছিল। তারপর 5 দিন পর আমরা দেখা করি, এবং তারপর থেকে 1 বছরের গ্যাপ, তার মাঝখানে আর কোনোদিনও কথা হয়নি, মানে কথা হয়নি মানে দেখা হয়নি। আর কথাটা হয়েছিল অ্যাকচুয়ালি, মানে শুরু বলতে গেলে আমাদের ফোন থেকেই প্রেম শুরু। হ্যাঁ মানে একজন আরেকজনকে চেনাটা কথা বলতে বলতেই বেশি চেনা হয়েছে। হ্যাঁ মানে ওরকম দেখা তো করার সুযোগ ছিলই না কোনোভাবে। ওই মাসের পর মাস আমরা কথা বলতাম, কিন্তু এই কথা বলতে বলতে যেটা বিষয়টা আমি বুঝতে পারলাম যে ইম্পর্টেন্স অফ টাইম অ্যান্ড কাউকে যদি তুমি ইম্পর্টেন্ট মনে করো, তাহলে তার জন্যে টাইম বের করাই যায়। কারণ আমাদের দুজনের মধ্যে 24 আওয়ার্সের গ্যাপ। 20, মানে ওই 24 আওয়ার্স পুরোপুরি না হলেও মানে ওর সকাল মানে আমার রাত, তো এটা তো প্রবলেম চলেই আসে। ভিন্ন কাপলদের এটা নিয়ে ঝামেলা হয়, মানে যখন ও ঘুমোতে যাচ্ছে তখন তুমি জেগে ফোন করছো, তোমাদের মধ্যে এই একটা বিষয় আমাদের ঝামেলা হয়নি। আচ্ছা, হয়নি না, কেন বলো তো, মানে ওটাই আমি এমনিতে একটু কম ঘুমোতাম, তার জন্য আমার খুব একটা হ্যাবিচুয়েটেড হতে অসুবিধা হয়নি যে আমার রাত মানে ওর সকাল। ধরো আগে একটা সময় ঘুমোতে যেতাম, এখন কথা বলার সময় হয়তো 3টে 3:30-তে ঘুমোতে যাচ্ছি, তো খুব একটা অসুবিধা হয়নি। তো এই বিষয়ে অনেক বিষয় হয়তো মানে কথা তো কাটাকাটি হয় মাঝে সাঝে, বাট এই বিষয়ে হয়নি। আর একটা যেটা হচ্ছে যে ডিপ কনভারসেশন, অনেক রকমের আমরা কনভারসেশন করি, ডিপ কনভারসেশন, সেটা লাইফ নিয়ে হতে পারে বা কোনো জায়গা নিয়ে হতে পারে, অনেক রকমের আলোচনা, সেটাও করা যায়। আর হ্যাঁ সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ। তো একটা জিনিস বলো, এই যে লং ডিস্টেন্স বলছো বারবার, কিন্তু তোমাদের দুজনের মধ্যে যেটুকুনি সময় আমরা দেখলাম তাতে মনে হলো যে তোমরা খুব অল্প সময় খুব ভালো বন্ধু হয়ে উঠেছো। এবং সেই জায়গা থেকে এই ডিস্টেন্স যখন আছেই, মানে দুখানা জায়গা যখন এতখানি দূরত্ব আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজনকে বোঝা জানা, এটা কখন মোটামুটি নিজেরা মনে মনে শিলমোহর দিয়েছে যে আমি এই মানুষটার সঙ্গেই জীবনে এগোতে চাই। একটা তো হলো বোঝা, কথা বলতে চাই, বন্ধুত্ব, তারপরেরটা শিলমোহর। শিলমোহর দিয়েছিলাম তখনই যখন আমি দেখলাম যে ও এতটা এফর্ট দেয়। আমার প্রথম কথা, আমি ডেলি সোপ করি, মেগা সিরিয়াল করি, যেখানে টাইম নিয়ে একটা বড় সড়ো সমস্যা রয়েছে। দিনে 14 ঘন্টা আমরা শুটিং করি, তারপর বাড়িতে আসি, বাড়িতে আসার পর ও কিন্তু ও জেগে থাকে, অফিস ও করে, আর ওরও মানে ডে নাইট ও কাজ করে, মানে ও অনেক জায়গায়, হ্যাঁ আমার মানে কাজের ক্ষেত্রে মাল্টিপল টাইম জোনে কাজ করতে হয়, তো তার জন্য করে। তারপরেও সেখান থেকে সময় বার করে আমার জন্য এত ভাবে, এতটা করে, এতটা সময় বাঁচিয়ে, মানে ওই সময়টা বাঁচিয়ে রাখে যে আচ্ছা এই টাইমটা তো ওকে দিতে হবে, বা মানে হি ইজ জাস্ট ওয়ান ফোন কল অ্যাওয়ে। আচ্ছা, কিন্তু ও যেটা বললো যে শুধু এইটা নিয়েই ঝগড়া হয়নি, কিন্তু তাহলে ঝগড়াটা হলো কি নিয়ে? ঝগড়া সেরকম বলতে গেলে খুব একটা হয়েছে
বলে বলবো না, আমাদের খুব একটা কথা কাটাকাটি হয় না, ডিপ কনভারসেশন যেরকম ও বলছিল, একটা মানে খুব পার্থক্য বলবো না, বাট ও যেরকম আমি যেরকম খুব এক্সট্রা প্ল্যানিং করতে পছন্দ করি, যেহেতু আমরা বছরে মানে সেরকম তো রেগুলার দেখা হচ্ছে না, তো একটা বিষয়ে কিভাবে দূরত্বটাকে কমানো যায়, দূরত্ব এমনি তো কমবে না, এই এটা আমি মনে করি এটলিস্ট যদি প্ল্যান করি তাহলে মনে হয় যে সময়টা হয়তো কমে আসছে, যে আচ্ছা যে আমি জানুয়ারিতে বসে যদি আমি অগাস্টের প্ল্যানিং করি যে অগাস্টে আমরা এখানে বেড়াতে যাব, তাহলে ওই প্ল্যানিংটা যদি করি রোজই ওই নিয়ে একটা কথা হয়, তো ওটা একটা অনেক সময় তনয়ের হয়তো মনে হয় যে কারণ ওদের প্রফেশনটা কি আজকে এই সিন এসছে কালকে ওটা থাকবে কি থাকবে না, মানে খুব একটা আনসার্টেন ব্যাপার, তো আমি লাইফে অতটাও আনসার্টেনিটি প্রেফার করি না, তো ভাবি যে একটু যদি প্ল্যান থাকে তাহলে ভাবা যাবে মানে সামথিং টু লুক ফরওয়ার্ড টু, তাই না? তো ওই নিয়ে মাঝে সাঝে এদিক ওদিক হয় একটু, যে ও বলে যে আমি জানি না যে কালকে কি হবে, আমি কি করে প্ল্যানিং করবো, তো আমি বলি যে আচ্ছা প্ল্যানিং না করে তাহলে কি করবো বলো তো, একটা জিনিস তো থাকতে হবে যেটার জন্য বসে থাকবো, তো এই নিয়ে মাঝে সাঝে কথা কাটাকাটি হয় আর কি। প্রথম বাড়িতে জানানো, কারণ প্রথম তোমাদের গোয়া ট্রিপ, তো বাড়িতে তো কনভিন্স করাতে হয়েছিল, সেটা কিভাবে হলো? তো আমি আমার বাড়িতে যখন বলি যে আমরা বেড়াতে যাচ্ছি, তো ফার্স্টে এবারে আমরা মানে তখন আমরা দুজন যাচ্ছি, তখন ওরকম ডিরেক্টলি একটা বয়সের পর তো সত্যি আর বাড়ি থেকে ওই রকমভাবে ডিরেক্টলি কিছু বলে না, কিন্তু হাবে ভাবে অ্যাপ্রোচে বুঝিয়ে দেয় আমরা ঠিক ব্যাপারটাকে পছন্দ করছি না। তো সেই রকম ভাবেই বলার পরেই দেখলাম মুখটুক এক ইয়ে হয়ে গেল, হ্যাঁ ওকে এরকম হ্যাঁতে কথা হচ্ছে শুধু। তারপরে আমি বললাম আমি এক কথায় উত্তর দাও, এই বিষয়টা হয়ে গেছিল। তারপরে আমি বোঝালাম যে আমাদের তো দেখা হয় নাই, প্রথমবার আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকলে যেটা হবে অনেকটা চেনা যাবে একে অপরকে, মানে ফোনে কথা বলা আর একসঙ্গে থাকার মধ্যে তো একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে, যদিও সেটা হলিডেজ ছিল, কিন্তু তাহলেও কিছুটা সময় একসাথে পাবো, সেই জন্য আমার ক্ষেত্রে ওটা খুব প্রায়োরিটাইজ আমাকে করতে হয়েছিল, যে বাড়ির থেকে কতটা কি বলছি সেটা না শোনা। আর ওর ক্ষেত্রে? হ্যাঁ, আমার ক্ষেত্রে সেরকম খুব একটা অসুবিধা হয়েছে বলে বলবো না, সেরকম হয়নি। নিশ্চয়ই একটা মানে চিন্তা ছিল যে আমার বাড়ি থেকে যেরকম চিন্তা ছিল যে তনয়ের বাড়ি থেকে কিছু বলছে কি না, মানে আমি মনে করি এরকম হওয়া উচিত না, এরকম পার্থক্য হওয়া উচিত না, কিন্তু এরকম জেনারেল থিঙ্কিং আছে। আমার মা বলছিল যে আচ্ছা ও মেয়ের বাড়ি থেকে যদি কিছু বলে, কারণ আমাদের যেরকম সমাজ এখন কিছু হলে আমাকে কেউ কিছু নাও বলতে পারে কিন্তু ওকে সবার আগে বলবে, সেই প্রসঙ্গে ওই প্রসঙ্গে কথা হয়েছিল যে আচ্ছা ওর বাড়ি থেকে কি মতামত মানে আছে, তো তাহলে কোনো অসুবিধা নেই, এইটা বলেছিল। আচ্ছা, যদি দুজনকে একখানা গান সব থেকে বেশি কানেক্ট করে, কোন গানটা? সব গানই ভালো লাগে, সব গানই ভালো লাগে। এরকম বিষয় আমাদের পার্সোনাল এরকম ফেভারিট কিছু আছে কি যেটা দুজনেরই পছন্দ? হ্যাঁ, আমাদের এড শিরানকে দুজনেরই খুব ভালো লাগে। তো হ্যাঁ, পারফেক্ট গানটা যেটা আমাদের দুজনেরই পছন্দ, তার জন্য আমরা যেই মানে কোসামুইতে যখন গেছিলাম, তো যে প্রপোজালের সময় তো ওই গানটা সিলেক্ট করেছিলাম, একটা ছোট খাটো একটা ডান্স ভিডিও টাইপের বানিয়েছিলাম আর কি। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই, ও কিন্তু ডান্সার নয়। ও এখানে আমি বিভিন্ন পোর্টালে দেখেছি, সব জায়গায় ওকে বলা হয়েছে ও দেশে বিদেশে ঘুরে বেড়াও, একজন নৃত্যশিল্পী এবং পাশ্চাত্য নাচে পটু একজন মানুষ, এরকম ধরনের। কিন্তু ও শখে ডান্স করে, ও চাকরি করে, ও ডান্সার নয়। এই যে একটা জিনিস বলো, আমরা বলি খুব কাছের মানুষগুলোর সঙ্গে না আমরা কখনো কখনো মুড খারাপ হোক কিংবা ভালো, আমরা মেডিসিন হিসেবে বা থেরাপি হিসেবে ডান্স লাইক নো ওয়ান ইজ ওয়াচিং, তোমরা এটা করে থাকো? আমরা করে থাকি, যতবার আমরা বেড়াতে গেছি এরকম করেছি, মানে যদি সামনে ক্যামেরা রেখে আমরা শুট করি সেটা অতটা আর কি বলবো ন্যাচারাল হয় না। এরকম অনেক সময় হয়েছে যে সব থেকে বেস্ট নাচ আমরা একসাথে কোনো একটা গান, যেরকম হচ্ছে ফেভারিট গান নাচ হলে, একটা গান চলছে, আমরা কথা বলতে 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 নাচতে শুরু করে দিয়েছি, তারপরে মনে হচ্ছে ভাই এটা তো শুট করলে ভালো তো, এত ভালো নাচলাম, এরকম হয়েছে, কিন্তু ওটা কোনোদিন শুট করা হয়নি, কিন্তু আমাদের এখনো মনে আছে। তোমাদের মনের খাতায় তো শুট হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যেহেতু খুব কম সময় তোমরা পাও, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সময়টা ও আসে ধরো ইন্ডিয়াতে, কি মোটামুটি প্ল্যান থাকে? মানে খুব কম সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলতে হয়, তো হাউ ডু ইউ ডু দিস?
প্ল্যানিং তো প্রচুর থাকে। প্ল্যানিং যেরকম এখানে ও আসার আগে থেকে কতগুলো ক্যাফেসতে যাওয়া যাবে সেগুলো আমরা দেখে নিই। এখানে 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 এই মুভিটা ওই সময় রিলিজ করছে, এটা এটা করব, আচ্ছা এরকম ঘুরতে যাচ্ছি তাহলে এটা 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 কিনতে হবে, এই করতে হবে। আর ও প্রচণ্ড ঘুরতে গেলে ভীষণ মানে ওর একটু অ্যাড্রিনালিন রাশ যে কোনো কিছুতে পছন্দ, তো ঘুরতে গেলে ও অনেক কিছু করে অ্যাক্টিভিটিস, অ্যাডভেঞ্চার লাভার। তো ওখানে সেখানে গিয়ে কি কি করব, কোথায় থাকবো, এটা নিয়ে প্রচুর হ্যাঁ planning আমার থাকে। সাথে মানে আমি অ্যাটলিস্ট মানে যতদূর শুনেছি যে তনয় আগে অনেক কিছু এরকম অ্যাডভেঞ্চারাস ট্রাই করেনি, কিন্তু এই কয়েক বছরের মধ্যেই আমরা একসাথে হওয়ার পরে অনেক কিছুই মোটামুটি ট্রাই করা হয়েছে একসাথে। কি কি মোটামুটি করলে যেগুলো ভেবেছিল কোনোদিন করব না? কোনোদিন আমার অ্যাডভেঞ্চার সবসময় পছন্দ, কিন্তু সুযোগ হয়নি। যেরকম আমাদের বিষয়টা হচ্ছে আমাদের ছোটবেলা থেকেই বাঙালি পরিবারে বা ইন্ডিয়ান পেরেন্টসদের মধ্যে এটা একটা আছে যে এটা করবে না, ওটা করবে না, এখান থেকে পড়ে গেলে তুমি মরে যেতে পারো, মানে আমার কনসার্নই থাকে। কিন্তু ওই ছুটটা তো থাকে না যে ঠিক আছে তুমি করো, কি হবে আমরা দেখে নেবো, মানে ওই ওই ব্যাপারটা এখনো নেই। তো সেই ক্ষেত্রে আমার সেই অর্থে কিছুই সেইভাবে করা হয়নি। এর আগে আমি একবারই খালি ওই প্যারাগ্লাইডিং করেছিলাম মানালিতে, হ্যাঁ। তো ওই একবারই করেছিলাম, কিন্তু ওর সাথে যাওয়ার পর থেকে আমি স্নরকেলিং করেছি, আমরা স্কুবা করেছি, তারপর সার্ডিন রান করেছি। সার্ডিন রানটা একটা স্কুবা ডাইভিং এর মধ্যে আমরা ফিলিপিন্সে বেড়াতে গেছিলাম, তো এই একটা জায়গায় অনেকগুলো সার্ডিন কনসেন্ট্রেটেড থাকে, তো ওখানে আর কি আন্ডার ওয়াটার ডাইভ করলে মিলিয়ন সার্ডিন, খুব সুন্দর এক্সপেরিয়েন্স ছিল। খুবই ভালো জিপ লাইনিং করেছি, জিপ লাইনিং করেছি, তারপর ওইটা ক্যানিয়নিয়ারিং করলাম, হ্যাঁ ক্যানিয়নিয়ারিং করেছি। বাকি কি থাকলো বলো তো? বানজি জাম্পিংটা দেখতে জাম্পিং ওর করা, আমার করা নেই। একা করেছি, ওকে অনেক বলেছি যে এরকম অনেক জায়গা আছে এখানে দুজনকে একসাথে বানজি জাম্প করতে চায়, তাহলে কি তুমি করবে আমার সাথে লাফালাফি করবে? তখন বলেছে যে এখনো মানে না বলেনি, কিন্তু হ্যাঁও বলেনি। তো তো এরকম। বাট আচ্ছা, এই যে এবার সামনে আমরা বারবার শুনছি যে বিয়ের দিন এগিয়ে আসে, বিয়ের দিন এগিয়ে আসে, বিয়ের কোনো প্ল্যানিং কি আদৌ করা শুরু করেছো এখন অব্দি? না মনে হয়েছে ঠিক আছে পরের বছরটা আসুক, তারপরে ও আসার পরে দেখব? না না, প্ল্যানিং তো করছি, বিকজ ও তো চলে যাবে, তারপর আর কবে কি হবে, কিভাবে কি ম্যানেজ হবে, তো সমস্যা সেটা। তাই প্ল্যানিং তো করে রেখেছি। আমরা সেদিনকে গেছিলাম জামা কাপড় দেখার জন্য, হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় কে কি কালার পরবে, কস্টিউম, তো ওই সব নিয়ে কিছু জায়গা দেখেছি, কালার কম্বিনেশন এরকম। তোমরা কি রকম মানে বিয়ে পছন্দ করবে, ছিমছাম নাকি বিগ ফ্যাট ওয়েডিং যেটা আমরা দেখে থাকি, মানে ওই ফিল্মি ব্যাপারটা? ফিল্মে কিন্তু ছিমছাম ওরকম, বাট হ্যাঁ মানে খুব ওভার দ্য টপ না, সেটা নিশ্চয়ই আমি পরবর্তীকালে দেখা যাবে যে সাজানো গোছানোর দিক থেকে হোক কি আয়োজনের দিক থেকে হোক, সেটা তো আমরা মানে হ্যাঁ মানে খুব মিনিমালও না বাট খুব ওভার দ্য টপও না, মিডিয়াম। তো কিন্তু তনয় তো খুব বেশি মেকআপ টেকআপ করে না, কিন্তু বিয়ের দিন তো করে করতে হয় বল? হ্যাঁ তনয় মানে এটা তো আমি নিজেকে লাকি মনে করি, ওকে যেরকম খুব বেশি মেকআপ করার প্রয়োজন নেই, উইদাউট মেকআপও দেখেছি, উইথ মেকআপও দেখেছি, সবসময় ভালো লাগে। তো সেটা ওর ওপরে যে কতটা করবে। বাট আমার দেখো, আমার খুব মিনিমাল জিনিসপত্র পছন্দ, আমার খুব চড়া মেকআপ টেকআপ অত আমার ভালো লাগে না, মিনিমাল সাজ। তো কালারটা আমি এখনো সেই অর্থে ভাবিনি, কোনো প্যাস্টেল শেড এরকম ভেবেছি, কিন্তু হতে পারে আবার কোনো ব্রাইটার শেডও খুব পছন্দ হয়ে গেল, সেরকম কিছু পরলাম। বেশ, আমরা বিয়ের জন্য অপেক্ষায় তো থাকবো, কিন্তু আমরা শেষ যখন করব, শেষটা করবো ও খুব ভালো ডান্স করে না, আমরা হ্যাঁ ডান্সিং স্কিলটা দেখার চেষ্টা করবো, জানি না কতটা পারবো, কিন্তু একটা গান দিয়ে তো অবশ্যই শেষ হবে। সেটা তোমরা কোসামইতে প্রপোজ করেছো, এবারে একটুখানি সর্বসমক্ষে আমাদের সামনে প্রপোজটা করতে হবে। প্রথম থেকেই ওকে এমন একজন যে দেখেই ভালো লেগে যাওয়ার মতো, আমি জানি অনেকেরই হয়তো লেগেছে, বাট আমার ভালো লাগাটা হয়তো আলাদা অন্যদের থেকে, সেটাই আমি মনে করব। তো এত যে পার্থক্য, মানে দুজনের ফিল্ডে পার্থক্য আছে, পার্সোনালিটির পার্থক্য আছে। তুমি একজন যেরকম খুব কথা বলো না, অল্প কথার মানুষ, আর আমি হয়তো একটু বলতে গেলে অন্য ভাষায় বলতে গেলে বাচালি বলা যেতে পারে, বেশি কথা বলি। তো এরকম একজনের হয়তো লাইফে দরকার ছিল যে শুনবে। আজকালকার দিনে পাওয়া যায় না কথা শোনা, সবাই বলতে চায়, নিজের ভার্সন অফ থটস প্রকাশ করতে চায়।
তো এমন একজনকে পেয়েছি আমি লাকি মনে করি সত্যি, যে সব রকম কথা শুনবে, ফিডব্যাক হয়তো আউটরাইট ফিডব্যাক দেবে না, কিন্তু এত ভালো অবজারভেশন স্কিল যে পরবর্তীকালে সবার সম্মুখে না পরে গিয়ে বলবে যে এটা বলা উচিত হয়নি, এটা এভাবে বলা যেতে পারতো, সেটা সেই বলতে পারে যে ভালো অবজারভার। সেটা আমি মনে করি তোমার মধ্যে আমি পেয়েছি। আমি নিজেকে খুবই লাকি মনে করি। তো মানে এর থেকে বেশি আর কি চাই? সৌন্দর্য নিয়ে তো পুরো পৃথিবী কথা বলছে, যে এখানে ইন্ডাস্ট্রি বলে সেটা নয়, আমি নাই বললাম, সবাই জানে। তাছাড়া মানে যেটা বাকিরা জানে না সেটা আমি বলছি আর কি, যে কারণে আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসা বাড়বেই, এটা আমার অ্যাটলিস্ট আমার এক্সপেকটেশন যে ভালোবাসাটা বাড়তেই থাকবে। যেটা আমার পছন্দের জিনিস না হচ্ছে গিয়ে দূরত্বটা, কিন্তু সেটা আনফর্চুনেটলি কিছু করার নেই। আমি একটা ডিফারেন্ট কন্টিনেন্টেই থাকি, সময়ের পার্থক্য আছে, বাট তারপরেও এত প্রেশার, এত কাজের চাপ, সব কিছুর মধ্যে যে তুমি সময় দাও আমাকে, সেটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। প্ল্যানিং তো আমরা করতেই থাকবো কবে কোথায় দেখা করব, বাট মেন যে প্ল্যানিং যে ফাইনালি কবে আমরা একসাথে হব সেই আশাতেই আছি। বাট তার জন্য কিছু থেমে নেই, ভালোবাসা যেরকম চলছে সেরকম চলবেই। তো জানি অলরেডি একবার প্রপোজ করে নিয়েছি, বাট আজকে সবার সামনে আরেকবার বলতে চাই যে এই সব কারণের জন্যই, বা আরও অনেক কারণ হয়তো পরবর্তীকালে আসবে যেগুলো এখনও জানি না, যে আই রিয়েলি লাভ ইউ অ্যান্ড আই হোপ দিস লাভ উইল অনলি গ্রো। তো সবার সামনে আরেকবার বললাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজকে না হয় হাঁটু গেড়ে নাই প্রপোজ করলাম, বাট আশা করছি তুমি মনের ভাবনাটা বুঝতে পারছো। থ্যাংক ইউ। আই লাভ ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।